This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অবশেষে রাকেশ সিংকে গ্রেফতার করল পুলিশ। ট্যাংরায় একটি ফ্ল্যাট থেকে তাকে মধ্যরাতে গ্রেফতার করে এন্টালি থানার পুলিশ। তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে যে বিধান ভবন অর্থাৎ কংগ্রেসের যে অফিস, সেই অফিসে ভাঙচুর চালানো, আর তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দিয়েছে পুলিশ, যার মধ্যে রয়েছে খুনের চেষ্টা এবং অস্ত্র আইন সহ একাধিক ধারায় যে মামলা রুজু করা হয়েছে তা নিয়ে বিজেপির তরফ থেকে প্রশ্ন করা হচ্ছে যে সময় এই ঘটনা ঘটে অর্থাৎ রাকেশ সিং যখন বিধান ভবনে গিয়েছিলেন তার হাতে কি অস্ত্র ছিল, এই প্রশ্ন তুলছে এবার বিজেপি। বিহারে রাহুলকে স্বাগত জানানোর মঞ্চ থেকে প্রধানমন্ত্রীর মাকে টেনে কুকথা বলার যে অভিযোগ, সেখান থেকেই বিক্ষোভ কংগ্রেসের অফিসে দেখানো হয় বিজেপির তরফ থেকে। আর গত শনিবার রাকেশ সিং এর নেতৃত্বে প্রদেশ কংগ্রেসের দফতরে বিজেপি বিক্ষোভ দেখায়। সোমবার রাকেশের ছেলে শিবমকে গ্রেফতারও করে পুলিশ, কারণ তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। গতকাল রাতে গ্রেফতার করা হয় রাকেশ সিংকে। অথচ मोदी जी जिंदाबाद, पुलिस होशियार, कलकत्ता पुलिस होशियार। राकेश सिंह कभी डरा नहीं है, ना कभी डरेगा। সুপ্রিয় আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, একটু জানতে চাইবো যে রাকেশ সিংকে গ্রেফতার করা হয়েছে, তার যে একাধিক ধারায় মামলা দেওয়া হয়েছে, এটা নিয়ে বিজেপি প্রশ্ন তুলছে। কি কি তথ্য উঠে আসছে, কি বলা হচ্ছে, আদালতে কি হতে চলেছে? দেখো, আর কিছু সময় পরেই বিজেপি নেতা রাকেশ সিং তাকে শিয়ালদহ আদালতে নিয়ে আসা হবে এবং আদালতে পেশ করার পর আমরা যেটা লালবাজার সূত্রে জানতে পারছি যে তাকে পুলিশের তরফ থেকে হেফাজতে চেয়ে আবেদন জানানো হবে। এবং ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে শিয়ালদহ আদালত চত্বরের বাইরে গার্ডরেল দিয়ে ব্যারিকেড তৈরি করা হয়েছে এবং অন্যান্য দিনের তুলনায় অতিরিক্ত সংখ্যায় পুলিশও মোতায়েন করা হয়েছে। অর্থাৎ রাকেশ সিংকে যখন আদালতে নিয়ে আসা হবে সেই সময় যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় বা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, সেদিকে কিন্তু পুলিশের তরফ থেকে নজর রাখা হচ্ছে। এবং গতকাল মধ্যরাতে, যেটা লালবাজার সূত্রে আমরা জানতে পারছি, মধ্যরাতে ট্যাংরা এলাকার একটি ফ্ল্যাট থেকে এন্টালি থানার পুলিশ তারা অভিযান চালিয়ে বিজেপি নেতা রাকেশ সিং তাকে গ্রেফতার করেছে। মূলত গত 29 তারিখে এই রাকেশ সিং এর নেতৃত্বেই কিন্তু বেশ কিছু কর্মী সমর্থক তারা প্রদেশ কংগ্রেসের যে কার্যালয় অর্থাৎ বিধান ভবন, সেখানে রীতিমতো তাণ্ডব চালায়, ভাঙচুর চালানোর ঘটনা ঘটে, এমনকি টায়ার দিয়ে আগুন জ্বালানো, বেশ কিছু পোস্টার সেখানে কালি লাগিয়ে দেওয়া হয়। এবং তার পরবর্তীতে প্রদেশ কংগ্রেসের তরফ থেকে লিখিতভাবে যে অভিযোগ জানানো হয়েছিল এন্টালি থানাতে, সেই অভিযোগের ভিত্তিতে প্রথমে 3 জন কর্মী সমর্থক গ্রেফতার হয়েছিল, যাদের ঘটনাস্থলে উপস্থিতি ছিল বলে পুলিশের তরফ থেকে দাবি করা হয়। এবং রাকেশ সিং, যার নামে মূল অভিযোগ বা যাকে মূল অভিযুক্ত বলা হচ্ছে এই ঘটনাতে, তিনি কিন্তু কার্যত ফেরার ছিলেন, তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। তার বাড়িতেও পুলিশ তল্লাশি চালায়, কিন্তু সেখানে গিয়েও তার নাগাল পাওয়া যায়নি। পরবর্তীতে আমরা যেটা দেখলাম যে তার ছেলে, রাকেশ সিং এর ছেলে শিবম সিং, তাকেও পুলিশ গ্রেফতার করে এবং তার পরবর্তীতে গতকাল মধ্যরাতে ট্যাংরার এই ফ্ল্যাটে অভিযান চালিয়ে রাকেশকে গ্রেফতার করেছে পুলিশ এবং তাকে আদালতে পেশ করা হবে। এবং এই বিষয়ে তুমি যেমনটা বললে যে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি, শুনছিলেন যে আদালত চত্বরে নিরাপত্তা বেশি দেখা যাচ্ছে, কারণ কোনো রকম কোনো অপ্রীতিকর পরিস্থিতি যাতে না হয় তার জন্য পুলিশ প্রশাসন প্রস্তুত রয়েছে। রাকেশ সিং পুরো কাজটা করেছে অন ক্যামেরা, পুরোটাই ডকুমেন্টেড। আর্মস কোথায় দিল? এরা আর্মস অ্যাক্টেই দিল, লিখে দিলেই তো আর এস্টাবলিশ করা যায় না। আসলে এত দুর্বল হয়ে গেছে কংগ্রেস যে তারা আর সত্যি কথাটা কখনোই বলতে পারে না। রাকেশ সিং নিশ্চয়ই তার পদ্ধতিতে ত্রুটি ছিল, এটাকে অস্বীকার করা কোনো জায়গা নেই, কিন্তু ভাবাবেগটাকেও অস্বীকার করা যাবে না। প্রধানমন্ত্রীর মা তুলে গালাগাল দেবে, তাকে ফুলচন্দন দিয়ে পুজো করা হবে, সেটাও কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। ওটা আমরা আদালতে বুঝে নেব। একটা সমাজ বিরোধী দুষ্কৃতিকারী তার হয়ে গলা ফাটাচ্ছে রাজ্য বিজেপি। একটা রাজনৈতিক দলের এর থেকে আর বেশি কি লজ্জার হতে পারে? অস্ত্র সামনে ছিল না পেছনে ছিল না গাড়ির মধ্যে ছিল, এইসব নিয়ে বিজেপির মাথা ঘামাচ্ছে কেন? পুলিশ ধরেছে, কেস দিয়েছে, পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিল কেন? বিজেপি তাহলে ওকে অ্যারেস্ট করতে সাহায্য করেনি কেন? সে পালিয়ে বেড়াচ্ছিল। পুলিশ যা করার পুলিশ করবে, আর বিজেপির আপনারা আরো দেখবেন এরকম সমাজ বিরোধীদের জন্য গলা ফাটাতে।
চলে আসছি এবার জীবন কৃষ্ণের খবরে। তার কিছু অ্যাকাউন্টের ওপরে নজর এবার দেওয়া হচ্ছে, কারণ এই প্রশ্নটা উঠছে, এটা গ্রামীণ ব্যাংকে কেন অ্যাকাউন্ট তিনি খুলেছেন? অবৈধ লেনদেনের জন্যই কি? গ্রামীণ ব্যাংকে দুর্নীতির অ্যাকাউন্ট খোলেন টিএমসিপির বিধায়ক। ইচ্ছে করে রাষ্ট্রায়ত্ত ব্যাংক এলান জীবন কৃষ্ণ খবর ইডি সূত্রের। রাষ্ট্রায়ত্ত ব্যাংকে সন্দেহজনক লেনদেন হলে নজরে পড়ার সম্ভাবনা রয়েছে। সন্দেহজনক লেনদেন হলে এফআইইউকে জানায় ব্যাংক কর্তৃপক্ষ। পরিকাঠামো না থাকায় সেই কাজ সম্ভব নয় গ্রামীণ ব্যাংকে। এইরকম সমস্ত তথ্যকে সামনে রেখেই ইডি সূত্রের খবর যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের নজর এড়ানোর জন্যই গ্রামীণ ব্যাংকে তিনি অ্যাকাউন্ট খুলেছেন। সুজয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুজয়, ইডি সূত্রের তরফ থেকে যে দাবি করা হচ্ছে, কিসের ভিত্তিতে তারা এই দাবি করছেন যে গ্রামীণ অ্যাকাউন্টকে ব্যবহার করা হয়েছে এই লেনদেনের জন্য, দুর্নীতির জন্য? দেখো, ইডি এই মুহূর্তে জীবন কৃষ্ণর সাহায্যে দুর্নীতি, চাকরি বিক্রির দুর্নীতি, সেই দুর্নীতি তদন্ত করছে এবং সেটা তদন্ত করতে গিয়ে তারা দেখতে পাচ্ছেন যে জীবন কৃষ্ণ সাহার 4টি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে গ্রামীণ ব্যাংকে, এবং সেই ব্যাংক অ্যাকাউন্টগুলি খোলা হয়েছে 2017-18-তে নিজের এবং স্ত্রীর নামে। কেন খোলা হয়েছে সেই বিষয়ে তদন্ত করতে গিয়ে তারা যেটা পাচ্ছেন যে এই ধরনের গ্রামীণ ব্যাংকগুলির কাছে পরিকাঠামোগত কিছু সমস্যা রয়েছে, যে কারণে কোনো সন্দেহজনক লেনদেন হলে বা একবারে মোটা টাকা যদি নগদে জমা হয়, সেক্ষেত্রে তারা তদন্ত করতে পারে না যে টাকার সোর্সটা কি, অর্থাৎ কোথা থেকে টাকাটা আসছে বা কেন আসছে। কিন্তু রাষ্ট্রায়ত্ত ব্যাংকে যদি কেউ টাকা রাখতে চান বা কোনো সন্দেহজনক লেনদেন হয়, তারা তৎক্ষণাৎ কেন্দ্রীয় সরকারের সংস্থা ফিনান্সিয়াল ইনভেস্টিগেশন ইউনিট বা এফআইইউকে জানিয়ে দেয়। এক্ষেত্রে যেহেতু গ্রামীণ ব্যাংকগুলি এরকম এফআইইউকে কোনো তথ্য জানাতে পারে না সন্দেহজনক লেনদেন, ফলে সেখানে এই ধরনের লেনদেন করা অনেক সহজ। আর জীবন কৃষ্ণরা সেই সুযোগটাই কাজে লাগিয়েছিলেন এবং সেই কারণে তার যে দুর্নীতির টাকা বা এবং সে যে চাকরি বিক্রির টাকা চাকরি প্রার্থীদের থাকে, সেই টাকাগুলি এই অ্যাকাউন্টেই জমা পড়েছিল বলে সেই তথ্য তদন্তকারীরা পাচ্ছেন। এবং দেখা যাচ্ছে যে গ্রামীণ ব্যাংকের কথা তদন্তকারীরা বলছেন, সেই গ্রামীণ ব্যাংকের আবার সদর দপ্তর মুর্শিদাবাদ, অর্থাৎ বিধায়ক জীবন কৃষ্ণ সাহার জেলাতেই ওই গ্রামীণ ব্যাংকের সদর দপ্তর বলে, সেই সুযোগটিও কাজে লাগিয়েই এই দুর্নীতি করা হয়েছে। অর্থাৎ গ্রামীণ ব্যাংকের যে পরিকাঠামোগত সমস্যা এফআইইউকে না জানানোর ক্ষেত্রে, সেইটাকে কাজে লাগিয়েই এই দুর্নীতি করা হয়েছে এবং সুপরিকল্পনা কাজ করেছে এই ঘটনার পেছনে। বিধায়ক ঠান্ডা মাথায় পরিকল্পনা করে সমস্তটা জেনে শুনেই যে এটা করেছেন, তেমনটাই মনে করছে ইডি তদন্তকারী। ধন্যবাদ। চাকরি চুরির দাগ তৃণমূলে, আর তা নিয়ে হইচই বিরোধীদের। এবার এসএসসির দাগি তালিকায় নাম পাওয়া গেল বিজেপি নেতার ছেলের। তালিকার ঠিক 200 নম্বরে বিজেপি সাংগঠনিক জেলার সহসভাপতির ছেলের নাম। ভাঙড়ের নারায়ণপুর হাই স্কুলের বাংলা শিক্ষক অতনু যাদবপুর সাংগঠনিক জেলার সহসভাপতি অবনী মণ্ডলের ছেলে। 2019 থেকে স্কুলে কর্মরত তিনি। রাজনীতির শিকার, এখন বলছেন ভাঙড়ের বিজেপি নেতা। অনেক সময় রাজনীতির শিকার হয়ে যায় মানুষ। আমি হয়তো সেই রাজনীতির শিকার, কারণ এর ব্যাপারে এর সঙ্গে তো রাজনীতির কোনো সম্পর্ক থাকার কথা নয়। কারণ আমার ভাঙড়ের লোক, আমার পার্টির লোক, আমরা সবাই জানে যে আমি ভারতীয় জনতা পার্টি করি এবং ভারতীয় জনতা পার্টি ছাড়া আমি অন্য কোনো কাজ করি না। সেখানে আমার মনোবল ভাঙার তো কোনো প্রশ্নই ওঠে না। যেটা এসেছে সেটা আমার মনে হয় কেন এসেছে আমি বলতে পারবো না, এবং আসল ওএমআর সেখানে দেখাতে পারছে না। এবং আমার ছেলে ব্লাঙ্ক ওএমআরও না, আমার ছেলের একদম পুরো সবগুলোই সে করেছে, কল করেছে বা যেটা উত্তর দেওয়া দিয়েছে। সেই জায়গায় আপনারা বলতে পারবেন না যে আমার ছেলে ব্লাঙ্ক ওএমআর দিয়েছে বা র্যাঙ্ক জাম্প করেছে। ব্যাপারটা এরকম নয়, কিন্তু আমার ছেলের নাম এসেছে। মাননীয় বিচারপতি, কোর্টকে আমরা মান্যতা দেই, কোর্ট যেটা বলবেন আমার সেটা হবে। গঙ্গার পর এবার ভাঙন পদ্মায়। বাংলাদেশ সীমান্ত লাগোয়া মুর্শিদাবাদের লালগোলার তারানগরে ভয়াবহ ভাঙন। পদ্মার জলে তলিয়ে যাচ্ছে বাড়ির পর বাড়ি। অন্তত 5 থেকে 6টি বাড়ি নদী গর্ভে চলে গিয়েছে। ভিটেমাটি হারিয়ে স্থানীয়দের আশ্রয় তারানগরের প্রাথমিক স্কুল। গত রাত থেকেই ভাঙন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। 3-4টা বাড়ি ঝুলে আছে, একটা অলরেডি পড়ে গেছে। কোথায় এটা? খুব ভয়াবহ অবস্থা এখানে, রাস্তা অনেকটা পড়ে গেছে। এটা হচ্ছে উত্তর চাচণ্ড শমশেরগঞ্জ। এখন তো সব বাড়ি ঘর পড়ে গেলো। আচ্ছা, এইটা পড়ে গেল, আমরা কোন জায়গাতে থাকবো না থাকবো আমাদের কোনো আশ্রয় নাই। এটাই যত বাড়ি সব পড়ে গেছে। কেন আমাদের বাড়িতে এক সাথে বাড়ি পার হয়ে এটাই। কৌশিক আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। কৌশিক, তারানগরের এই ভাঙনের সমস্যা খুব পুরনো, কিন্তু যারা এখন অসহায় অবস্থায় আছেন প্রশাসন তাদের রিলিফের কোনো ব্যবস্থা করেছে?
দেখো, যারা অসহায় অবস্থায় রয়েছে তাদের জন্য আপাতত কিন্তু স্কুলে ব্যবস্থা করা হয়েছে। বেশ কয়েকদিন থেকে কিন্তু পুনরায় ব্যাপকভাবে ভাঙন শুরু হয়েছে এই তারানগর এলাকায়। পদ্মার নদীতে ভাঙনের ফলে গতকাল রাতে কিন্তু 6 থেকে 7টি বাড়ি তলিয়ে গেছে পদ্মার বক্ষে, এবং এরপর আরো ভিটেমাটি ছাড়ার আতঙ্ক রয়েছে এলাকাবাসীদের মধ্যে। যেভাবে ফাটল ধরেছে এলাকায়, আরো বাড়িঘর তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে সরকারের পক্ষ থেকে সেইভাবে স্থায়ী কোনো সমাধানের ব্যবস্থা করা হয়নি। এলাকার মানুষজন আতঙ্কিত রয়েছে এবং বর্তমানে স্কুলে ব্যবস্থা করা হয়েছে, এবং তাদের জন্য যে খাবার বা বিভিন্ন যে সাহায্য, সেই রকম কোনো এখনো সরকারের পক্ষ থেকে ব্যবস্থা হয়। ধন্যবাদ কৌশিক।